থিওরি অফ ট্রেড। অ্যাকচুয়ালি আমরা গত কয়েকদিনে যে কথা বলতেছিলাম যে ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলছিলাম। সো ইন্টারন্যাশনাল ট্রেডটা আসলে একটা থিওরির উপরে ভিত্তি হয়, সেটা কান্ট্রি বেসড থিওরি আর হচ্ছে ফার্ম বেসড থিওরি। কান্ট্রি বেসড থিওরি হচ্ছে একটা দেশের সাথে একটা দেশের যে বাণিজ্যিক চুক্তি হয় অথবা বাণিজ্যিক দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয় তার ভিত্তিতে। আর এটা আমরা G2B বলছি, আর B2B বিজনেস টু বিজনেস যেটা হয় এটা হলো ফার্ম বেসড থিওরি। এবং ফার্ম বেসড থিওরিটা এরকম যে ফার্ম নিজেও অন্য দেশে কান্ট্রি বেসড থিওরির সাথে অ্যালাইন হয়েও যেতে পারে, অথবা ব্যবসা করে একটি প্রতিষ্ঠান আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথেও সরাসরি চুক্তিবদ্ধ হতে পারে। এইটা অবশ্যই কান্ট্রি বেসড থিওরির অংশ প্রকারান্তরে বা ইনডাইরেক্টলি, এই কারণে যে বাংলাদেশ যদি না চায় যে আমরা কাতারের সাথে বাণিজ্য করব বা কাতারের লোকেরা আমাদের সাথে বাণিজ্য করবে, তো দুই দেশের যদি সম্মতি থাকে সেক্ষেত্রে আসলে আমরা ফার্ম বেসড থিওরি, তার মানে হচ্ছে B2B বিজনেস কিন্তু সেখানে হতে পারে। এখন আজকে আমরা যেটা বলবো যে এই আধুনিক B2B সিস্টেমে কিভাবে ব্যবসাটা হয়। এখানে আমরা খুব বেশি আলোচনা করব না, আমরা ইন্টারন্যাশনাল লাইফ সাইকেল নিয়ে, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলবো, কারণ এখানে আরো অনেক জিনিস আছে, আমরা অত বেশি ইতে যাব না। আমরা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লাইফ সাইকেল যেটা, সেইটাতে আমরা একটু মনোযোগটা দেব। এখন এখানে যে জিনিসটা বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের মডার্ন বিজনেসটা হয় ইন্টারন্যাশনাল ট্রেডে, এটা হলো কান্ট্রি সিমিলারিটি। কান্ট্রি সিমিলারিটি বলতে আমরা বুঝাচ্ছি যে একটা দেশের সাথে আরেকটা দেশের মিল থাকতে হবে। মিল থাকতে বলতে অর্থাৎ ওই দেশের পণ্য কিন্তু আমার দেশে যদি আনার জন্য, ব্যবহার করার জন্য এবং সেটা কাজে লাগানোর জন্য, যদি আমরা ভোগ করার জন্য সেটাকে ইম্পোর্ট করি, অথবা এরকম হয় যে ওইটা আমরা নিয়ে এসে এটা ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে আমরা অন্য দেশে এক্সপোর্ট। তো এখন কান্ট্রি সিমিলারিটি থিওরি, এটা নিয়ে একটু কথা বলা হবে। আর প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি, এটা নিয়েও আমরা কথা বলবো যে প্রোডাক্টটা একটা দেশ থেকে আরেকটা দেশে কিন্তু ইন করে, উইদিন দ্য কান্ট্রি একটা প্রোডাক্ট ডেভেলপ করলো, এটা আর্লি অ্যাডাপ্ট হোল্ডার থেকে শুরু করে এটা গ্রোথ স্টেজে গেল, এটা ম্যাচুরিটি স্টেজে গেল এবং এটা ডিক্লাইনে গেল। কিন্তু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লাইফ সাইকেল এখানে একটু ভিন্ন রকম, কিরকম সেটা আমরা পরে আলোচনা করব। তারপর হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজিক রাইভালরি থিওরি, অর্থাৎ গ্লোবাল স্ট্র্যাটেজিক রাইভাল শব্দের অর্থ হচ্ছে যে মানে এখানে প্রতিযোগিতা। এই রাইভাল অর্থাৎ এটাও কম্পিটিশন, মানে এটা হচ্ছে বিশ্বব্যাপী এক ধরনের কৌশলগত প্রতিযোগিতামূলক তত্ত্ব, যেটা আমরা বাংলায় বলি যে কৌশলগত। এখানে কৌশলগত বলতে বোঝানো হচ্ছে যে আমি ব্যবসা করি, আরেকজনও ব্যবসা করে, আমি বাংলাদেশে করি, বাংলাদেশের মার্কেট আমার, কিন্তু বিদেশের কোনো লোক কোনো পণ্য উৎপাদন করে, সেও বাংলাদেশের কাস্টমারদেরকে টার্গেট করতে পারে, এবং সেও যে ওই জিনিস উৎপাদন করলে বাংলাদেশ যদি আমদানি করে তাহলে সেটা, যেমন এখানকার প্রচুর কসমেটিক্স, লেদার গুডস, তারপরে আমরা যদি বলি যে ইভেন টু সাম এক্সটেন্ট যে আমরা যদি বিশেষ করে আমরা
বড় বড় শপিং মলে যাই, আমাদের ভিসা পার্ক যেটা হচ্ছে সেখানে, আমি জানি না আপনার কেউ গেছেন কিনা, যে হোলসেল একটা ক্লাব তৈরি করেছে যেখানে অনেক জিনিস একসাথে বান্ডেল বাঁধা অবস্থায় কিনতে পাওয়া যায়। সেখানে এই সিস্টেমগুলি কিন্তু বিদেশেও আছে, এটা কিন্তু ইউরোপেও আছে, ইভেন এশিয়াতেও, চায়নাতে তো আছেই, থাইল্যান্ডও এই যে অনেক চেইন স্টোরস আছে, যেমন ওয়ালমার্টের দোকান আছে। আবার থাইল্যান্ডে আমরা যদি গিয়ে দেখি তাহলে রবিনসন আছে। থাইল্যান্ডে আমরা বিগ সি মার্কেট আছে, ম্যাক্রো আছে। তারপরে যদি আমরা ইউরোপে যাই, ইদা, আলদি, এই ধরনের মানে চেইন স্টোরস আছে যেখানে তার অনেক বড় ধরনের। তো ওই সমস্ত পণ্যের সাথে বাংলাদেশে অবশ্য এখন পর্যন্ত সেরকম ইয়ে হয় নাই, বড় শপিং মল কোনটাই হয় নাই। বাংলা একটা হচ্ছে যেটা ফিউচার পার্কে, ওরা এক্সটেনশন করেছে গত 2-3 দিন আগে, এটা উদ্বোধন করে ওটাকে আরো অনেক বড় করেছে। আপনারা যদি কখনো সুযোগ পান ওটা দেখবেন, যে গিয়ে দেখবেন যে আসলে অনেক জিনিস আছে যে কেনার জন্য না, একটু সি বা ওটার পকেটে পয়সা থাকলে কিন্তু ইচ্ছা করবে, এটা ঠিক আছে, কিন্তু সবসময় প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস কিনে তৃপ্তি পাওয়ার কোনো দরকার নেই। তো সেখানে গেলে দেখা যায় যে আসলে হাউ টু অ্যারেঞ্জ দ্য মার্কেট in the global context, to understand the global strategic rivalry theory of doing business in domestic country as well as competing with the global market. তো সেটা আমরা কম্পারেটিভ এবং কম্পিটিটিভ সেটা আলাদা স্লাইডে গতকালকে প্রোটেস্ট মডেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রোটেস্ট মডেলটা অবশ্য পুরোপুরি আলোচনা হয় নাই, বাট বাকিটুকু নিজেরা দেখে নিতে হবে। সেখানে 4টা ডায়মন্ড মডেলের কথা বলেছিলাম, 4টা যে আমরা যে সেই 4টা অ্যারো দিয়ে আমরা বুঝেছিলাম যে কিরকম ভাবে মডেলটা কাজ করে। এখন আমরা সিমিলারিটি থিওরি, কান্ট্রি সিমিলারিটি থিওরির মধ্যে হচ্ছে trade results from similarities of preferences among consumers in countries that are at the same stage of economic development. এখন ইন্ডিয়াতে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল প্লাস 7 সিস্টার্স আমরা আসলে কথা, আমরা যদি ত্রিপুরার কথা বলি, উড়িষ্যা, তার মিজোরাম, এই সমস্ত অঞ্চলগুলির কথা বলি, আমাদের নেইবারিং কান্ট্রি, নেইবারিং স্টেটস যেগুলি আছে ইন্ডিয়া, আমাদের জীবনযাত্রা একেবারেই বলতে গেলে প্রায় একই রকম। আমরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি ওরাও এরকম কি বলে স্ট্যাপল ফুড হচ্ছে তাদের রাইস, এবং তারাও কিন্তু আমাদের মধ্যে মশলা খায়, মাছ মাংস এই ধরনের জিনিসপত্র, কাপড় চোপড়, তাদের সামাজিক নিত্য ব্যবহারের জিনিসপত্র সবকিছুর সাথে আমাদের একটা মিল আছে। শুধু এটা নয়, আমাদের অনেকটা বলা যায় এশিয়ান যে ভ্যালুস বলে আমরা একটা কথা বলি, যে এশিয়ান ভ্যালুস এর মধ্যে আমরা কিন্তু বসবাস করি যারা, তাদের মধ্যে প্রেফারেন্সের একটা সম্পর্ক আছে। আমাদের ইমোশন, আমাদের টেস্ট, আমাদের প্রেফারেন্স, এগুলির সাথে একটা সিমিলারিটিস আছে। আবার যদি আমরা ওইটা বাদ দিয়ে যদি একদম মিডল ইস্টের দিকে তাকাই, তাহলেও হলো পাকিস্তান, আফগানিস্তান অথবা ইসলামিক কান্ট্রিজ গুলির যে হালাল জিনিস খাবার দাবারের মধ্যে একটা পছন্দ আছে। ইভেন এশিয়ার মধ্যেও দেখা যাচ্ছে যে হালাল দ্রব্য সামগ্রী কেনার সময় তারা এগুলি দেখে। সো কান্ট্রি সিমিলারিটিস ইজ লাইক দ্যাট। আর most trade in manufactured goods should be between countries with similar per capita income. অনেকটা দেখা যায় যে আমি যেটা বললাম যে এখানে রিলিজিয়ন বেসড প্রেফারেন্সেস এন্ড সোশ্যাল ভ্যালুস ইত্যাদি ইমোশন ইত্যাদি। আর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমরা কিন্তু গত 2-3 দিন আগে জি গ্রুপ, G7, G8 এবং E7 আমরা এরকম দেশগুলি দেখতেছিলাম, এবং তাদের জিডিপি কিরকম সেটা দেখতেছিলাম, এবং তারা কোনো পণ্যের ক্ষেত্রে বা কোনো ইন্ডাস্ট্রি বা ওদের যে রিলেটেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা ওয়ার্ল্ডের মধ্যে মানে বিখ্যাত হয়ে আছে, ফেমাস পজিশন বা একেবারে অ্যাপেক্স লেভেলে তারা অবস্থান করছে, এখানে ওনারা কাজ করতে পারে। কারণ হলো যে ফিলিপস যে পরিমাণ
ইলেকট্রনিক্স গুডস বিক্রি করে, টেলিভিশন সোজা কথা নয়, ঠিক সেই সিঙ্গাপুরের জিডিপির সমান। তো জেনারেল ইলেকট্রিক কোম্পানি, যেটা মালিকানা হলো আমরা জানি যে আমেরিকা, তারা এক বছরে যা বিক্রি করে তার জিডিপির সমান হচ্ছে পাকিস্তানের এক বছরের জিডিপির সমান। তার মানে এক বছরের বিক্রি যেটা হয়, তারা এই এক বছরের বিক্রির টাকা দিয়ে পাকিস্তানকে কিনে ফেলে। তো এরকম যেমন অনেক বড় ধরনের ব্যবধানেরও ব্যাপার আছে, আবার কিন্তু অনেক বড় কোম্পানিও আছে যারা পুরো দেশকে গিলিয়ে ফেলতে পারে। এরকম যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আমরা জিডিপি টু জিডিপি কনসিডার করি। জিডিপি টু জিডিপি কনসিডার করার অর্থ হলো পার ক্যাপিটা ইনকাম যদি আমরা হিসাব করি যে না, তাদের দেশের মানুষের জীবন যাত্রার ব্যয়টা তার দেশের জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী, অর্থাৎ জিডিপি মাথা পিছু আয় অনুযায়ী সে খরচ করার সামর্থ্য রাখে বিটা আমরা ওই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করলে আমার গুডস আমি ওই কোয়ালিটি তৈরি করব যাতে করে ওই দেশের মানুষ কিনতে পারে এবং সেখানে আমি কম্প্রোমাইজ করতে পারি। যেমন হাই কোয়ালিটি প্রোডাক্ট যেগুলো, এগুলি হাই ইনকাম কান্ট্রি বা হাই রিচ কান্ট্রিজ পিপলরা সেগুলি ব্যবহার। হ্যাঁ বাবা, তো যেমন আমি পারফিউম দেখেছি যেটা প্যারিসের, যে প্যারিসে বিখ্যাত। আমরা যদি প্যারিসের একদম শহরে যাই যেখানে এরকম শপিং মলগুলি আছে, আমি এরকম পারফিউমের দোকানে গেলাম, দেখলাম যে ইট ইজ বিয়ন্ড আওয়ার থিংকিং, যে আমরা চিন্তাও করতে পারি না যে একটা পারফিউম কত দাম লক্ষ টাকার। একটা বিভিন্ন ধরনের ইয়ে আছে, এই ফিমেল মদের দোকানগুলি আছে, সেখানে তো প্রকাশ্য মদ বিক্রি করে। তো সেই মদের বোতলের মধ্যে দেখা যায় যে একা মানে হাতের আঙ্গুলের এক আঙ্গুল সমান লম্বা, বাট ইট ক্যানট বি ইট ডাইরেক্টলি, ইউ হ্যাভ টু ইউজ 2 or 3 drops উইথ দ্য ওয়াটার, অথবা অন্য কোনো সফট ড্রিঙ্কের সাথে ইউজ করে খাওয়া। বাট দ্য প্রাইস ইজ সো হাই, সো you cannot, even if you desire to buy that, or if you desire to take the taste of that, it is beyond your capacity to buy. তো এই জন্য বললাম যে ওরা ওই কারণে তৈরি করে যে তাদের সমতুল্য যারা আছে তারা সেটা কিনবে এবং সেখানে তারা রপ্তানি। এখন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে আমরা ইন্টারট্রেড ইন্ডাস্ট্রি এবং ট্রেড বিটুইন টু কান্ট্রিজ গুডস প্রডিউসড বাই দ্য সেম ইন্ডাস্ট্রি। এখানে বলা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে, জাপান এক্সপোর্টস টয়োটা টু জার্মানি, জার্মানি এক্সপোর্টস বিএমডব্লিউ টু জাপান। এখন এটার কারণ হলো যে এইটা তো বাংলাদেশকে তারা মার্কেট, জাপানও মার্কেট হিসেবে বাংলাদেশকে বিবেচনা করে নাই, বা জার্মানিও বাংলাদেশকে মার্কেট হিসেবে বিবেচনা করে। তারা চিন্তা করছে যে ঠিক আছে, আমি তার টয়োটা আমার দেশে বিক্রি করবে, আমিও বিএমডব্লিউ তার দেশে বিক্রি করবো, কারণ তার দেশের লোক কেনার ক্ষমতা রাখে, তাদের যে এবিলিটি টু বাই, আর তাদের যে টেস্ট, তাদের যে ইনকাম লেভেল, সেটার সাথে এটা মিল আছে। সুতরাং আই ক্যান এক্সপ্লোর মাই মার্কেট দেয়ার। তো এরকম ইউরোপে অনেক জায়গায় আমি দেখছি যে টয়োটার কারখানাও আছে, আবার বিএমডব্লিউ এখানে কিন্তু সমানভাবে বিক্রি হচ্ছে। এবার আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলে যাব। এখন মূলত এখানে আমরা যেটা বললি যে কোনো একটা পণ্যের লাইফ সাইকেলটা হচ্ছে মানুষের বায়োলজিক্যাল যে লাইফ সাইকেল, এটার মতো। এখন বায়োলজিক্যাল লাইফ সাইকেলটা কিরকম, যে মানুষ প্রথমে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সে শৈশবকাল অতিক্রম করে, তারপরে তার কিশোর বয়সে যায়, তারপরে তার পরিণত বয়সে আসে,
এরপরে বৃদ্ধকাল, তারপরে তার এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তো এখন পণ্যের ক্ষেত্রে অনেকটা এরকম যে পণ্যটাও কিন্তু একটা পণ্য কিন্তু হয়তো এটার অবয়ব কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়, আমরা সেই জায়গায় যাব, কিন্তু আলটিমেটলি এটা এমনও হতে পারে যে 1 দশক পরে বা 5 বছর পরে অথবা 20 বছর পরে এটা উধাও হয়ে যায়। যেমন আমাদের এখানে এক সময় ছিল আমরা ইলেকট্রনিক জিনিস অনেকটা বেশি, এরকম অন্য জিনিসও আছে। আমরা ছোটকালে যেটা দেখেছি, আপনারা দেখেছেন জানি না, তখন 2 in 1 ছিল। ক্যাসেট প্লেয়ার ছিল, তারপর রেডিও ছিল। মানুষ রেডিও শুনতো, ক্যাসেট প্লেয়ারও শুনতো। সেই ক্যাসেট প্লেয়ারটা কিন্তু এখন আর নাই। সিডি প্লেয়ার শুরু হলো, সিডি প্লেয়ারও নাই। এখন চলে আসছে কি, এখন ইউটিউব, মানে যা খুশি তাই আমি টিভি চ্যানেলও দেখতে পারি, আবার ইউটিউবে দেখতে পারি মোবাইলের মাধ্যমে। সো দোজ প্রোডাক্টস, কলের গান এক সময় ছিল বড় গ্রামোফোন সিস্টেম আর কি, ওটা ঘুরতো, এটাতে বিশাল সিডি থাকতো, গান বাজতো। সেই জিনিসগুলি কিন্তু আস্তে আস্তে কালের মানে ইয়েতে পরিক্রমায় সেগুলি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এরকম আমরা যদি ফার্নিচারের ক্ষেত্রে দেখি, আমরা আগে যে ধরনের ফার্নিচার গুলি দেখতাম এখন সেই ফার্নিচার নাই, এগুলি পরিবর্তন হয়ে এগুলি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে অন্যভাবে ফার্নিচার আসছে। আগে আমরা কাঁসা বা তামার এই সমস্ত হাঁড়ি পাতিল বা বাটি এগুলি ব্যবহার করতাম, সেগুলির পরিবর্তে এখন বিভিন্ন রকমের স্টিলের পরে এখন প্লাস্টিকেরও অনেক, প্লাস্টিকের পরে সিনথেটিক বিভিন্ন রকমের জিনিস চলে আসে। সো আমি এই কথাগুলি বলছি যে যে মার্কেট কিন্তু অটোমেটিক্যালি কাস্টমারদেরকে দেওয়ার জন্য তার ডিজাইন, তার অ্যাস্থেটিকনেস, তার যে লংজিভিটি, তার যে কোয়ালিটি, তার যে বেনিফিট অফ ইউজিং দোজ টাইপস অফ গুডস, বেনিফিট বলতে এখানে হার্মফুল সাইড থেকে যদি বেনিফিটটা বেশি থাকে, তাহলে যে সমস্ত যেমন অনেক সময় বলা হয় যে পানির বোতল এখন আমরা ব্যবহার করছি, একটা সময় কিন্তু পানির বোতল ছিল না, পানি বেচা কেনা হবে এটা আজ থেকে 20 বছর আগেও বাংলাদেশের লোকেরা অকল্পনীয় মনে করতো, কি বলে পানি আবার বেচা কেনা হবে না। কিন্তু এই 20 বছরের ব্যবধানে এখন দেখা যাচ্ছে যে পানির বোতলে করে পানি আসলে পানীয়, বিশেষ করে খাবার পানি যেটা আমরা খাই, অনেকে রান্নাও করে এই পানি দিয়ে, সেই পানিটা কিন্তু আমরা এক ধরনের প্লাস্টিকের বোতল দিয়ে, প্লাস্টিকের বোতলের মধ্যেও কিন্তু আবার ব্যাপার আছে যে এই বোতলটা আসলে কতদিন ব্যবহার করা যাবে, অনেকে কিন্তু অনেকদিন রেখে দেয়, কিন্তু এটা থেকে এক ধরনের ক্ষতিকর জিনিস আছে যেটা আমাদের অনেক সময় ইয়ে হয়। তো এইটা থেকে কিন্তু এখন বের হয়ে আসার জন্য এই যে প্লাস্টিক জাত পণ্য, সেটার মধ্যে এখন পরিবর্তন আসছে, এবং সেই প্রোডাক্টটা কতদিন আসলে বারবার পানি এটার মধ্যে রিফিল করে ব্যবহার করা যাবে সে কথাটাও লেখা থাকে। নিচে একটা চিহ্ন থাকে, সেই চিহ্ন থেকে বুঝতে হয় যে এটা হাউ মেনি টাইমস ইউ ক্যান ইউজ ইট আর হাউ লং ইউ ক্যান ইউজ ইট। তো এই জন্য এখন যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, সেই সব বিষয়ের কারণে আসলে যে প্রোডাক্টের যেই জন্মটা বা হিউম্যান বায়োলজিক্যাল লাইফ সাইকেলের মতো প্রোডাক্টেরও এরকম স্টেজ আছে। যে স্টেজ হলো এটা আসলে, এটা প্রথমে আতুরঘর বলতে আমরা যেটা বলছি যে আসলে জন্মগ্রহণ করার জন্য ডেলিভারি যেখানে হয়, তো আমরা এখানে প্রোডাক্টের ক্ষেত্রে বলবো যে এটা আসলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্টেজে থাকে। প্রথমে তো আইডিয়া জেনারেশন হয় যে আমি আচ্ছা ঠিক আছে, আমি একটা চায়ের কাপ বানাবো, তো এটা ধরবে কিভাবে, অনেকে তো হ্যান্ডেলে ধরে, আবার অনেকে দেখা যায় মাঝখানে ধরেও খায়, আবার অনেকে দেখে যে এটা যে জায়গাটাতে মুখে দেয় এইটা কি একটু কাট করে দিয়ে এটাকে আমরা ছড়ায় দিব কিনা বাহিরের দিকে, নাকি এটাকে একেবারে স্ট্রেট রেখে দেব। অর্থাৎ একটা প্রোডাক্টের ডিজাইন করার সময় এটাকে চিন্তা করা হয়। আমরা যে
বিভিন্ন টি ব্যাগ খায়। এখন টি ব্যাগ একটা সময় ছিল যে টি ব্যাগের টান দিয়ে খোলার জন্য ওখানে একটা ভাঁজ থাকে, সেই ভাঁজটুকু অনেক সময় দেওয়া থাকতো না, তাইলে এটারে কামড়াইয়া অথবা কেঁচি দিয়া কাইটা অথবা ছুরি চাকু দিয়া, ওষুধের ক্ষেত্রে অনেক সময় ওরকম ছিল। তারপরে অনেক সময় এই যে ওয়ান টাইম শ্যাম্পু অথবা আহ, ইয়ে শাওয়ার জেল টেল ব্যবহার করা হতো, ওই সমস্ত প্যাকেট ট্যাকেট বানানো হতো। এটা বাংলাদেশের ছিল, বিদেশে ছিল। অনেক সময় এটাকে কাটতে হতো। এখন কিন্তু না, ওরা বানানোর সময় একটা শেপ কিন্তু রেখে দেয় যে উইদাউট এনি instrument you can use it in the মানে easiest form, comfortable form. এখন এই যে আইডিয়াটা, যেটা আইডিয়াটা কিন্তু সবসময় একরকম থাকে না। আইডিয়া থেকেই কিন্তু আসলে প্রোটোটাইপটা তৈরি হয় এবং প্রোটোটাইপ থেকে কিন্তু আলটিমেটলি সেটা শেপ দেওয়া হয়। এই শেপ দেওয়ার পরেই কিন্তু আসলে এটাকে তৈরি করে এটা টেস্ট আউট করা হয়, টেস্ট আউট করে এটা মার্কেটে ছাড়া হয়। এখন এই যে টেস্ট আউট করার পরে যখন মার্কেটে ছাড়ে তখন এটা নিয়ম প্রকার, তার আগ পর্যন্ত কিন্তু ইউ ক্যান সে ইট ইজ ইন দ্য ল্যাবরেটরি। এটা মায়ের গর্ভে যেরকম থাকে ঠিক এটা অনেকটা বলা যায় ল্যাবরেটরিতে এরকম ইঞ্জিনিয়ারের গর্ভে এটা থাকে। এবং এইটা ছাড়ার আগ পর্যন্ত টেস্ট না করে এটা ছাড়া হয়। তো যেমন ইয়েতে মালবোরো মিস্টার মরিস হলো এটার মালিক আর কি। তো সে মালবোরো সিগারেট যখন করলো মার্কেটে ছাড়লো, ইভেন এখনো এখনো ওরা এটা করে, ওরা যখন ফ্লেভার চেঞ্জ করে, যেমন একটা থাকে যে ব্রাউন কালারের ফিল্টার, একটা থাকে হোয়াইট কালারের ফিল্টার, একটা থাকে মাইল্ড আর একটা থাকে স্ট্রং, এরকম। তো এখন মাইল্ড স্ট্রং এর মধ্যেও কিন্তু আবার ইদানিং আরো চেঞ্জ আসছে যে একটু ফ্লেভার অ্যাড করা। তো আমি নেদারল্যান্ডসে যখন মরিসের কারখানায় গেলাম যে মালবোরো সিগারেটের, ওখানে গিয়ে দেখলাম যে বাহির দিয়ে একটা বিল্ডিং একদম ঢুকতেই তার পাশেই একটা বিল্ডিং আছে, ওখানে অনেকগুলি খোপ আছে। তো আমরা আমি জিজ্ঞাসা করলাম যে হোয়াই দিস বিল্ডিং ইজ সিমস লাইক someone is to see inside what is happening. It is actually not that. It is to test our product. আসলে কাস্টমাররা এখানে আসে, তার ওই যে দুই পাশে যেরকম আমরা অনেক সময় ইয়ে ছিল আমাদের দেশে, ওই টেলিফোনের কলের জন্য আলাদা আলাদা বুথ ছিল বা ইয়ে করে বক্স করা হয়েছিল, যে দুই পাশে গ্লাস থাকে, ভিতরে ঢুকে সে কথা বলে বাইরে থেকে করতে। ওই জায়গাটাও ঠিক ওরকম। এটা হলো যে ওখানে দাঁড়ায় সে স্মোক করে, স্মোক করার পরে সে একটা কমেন্টস লেখে যে তার কাছে কেমন লাগে। এরকম প্রায় মোটামুটি প্রতিদিন 40-50 জন বা 100 জন লোক আসে এবং তারা বিনা পয়সায় এক প্যাকেট সিগারেট ওখান থেকে পেয়ে যায়। তো এটা ইয়াং জেনারেশনের পোলাপানে বেশি যায়, তারা এটা টেস্ট করে, টেস্ট করার জন্য ওই বুথগুলো রাখা হচ্ছে। তার মানে হলো যে এইটা টেস্ট করার পরে এটা নিউ প্রোডাক্ট হিসেবে মার্কেটে লঞ্চিং হয়। আর নিউ প্রোডাক্টের পরে যেটা হয় ম্যাচুরিং প্রোডাক্ট, অর্থাৎ ওই প্রোডাক্টটাই, যে নিউ প্রোডাক্টটাই একটা পর্যায়ে কিন্তু কয়েকটা ধাপ অতিক্রম করার পরে এটা মানে অনেক লোকে এটা ব্যবহার করে এবং ব্যবহার করার পরে এইটা বিক্রির পরিমাণটা চূড়ান্ত পর্যায়ে থাকে, অর্থাৎ পিক লেভেলে থাকে, অর্থাৎ একেবারে আমরা যেটা বলি না যে চূড়ায় মোটামুটি পৌঁছে যাওয়া। এরপরে আবার বলা হয় যে এটা যদি কোনো কারণে ম্যাচুরেটিং লেভেল থেকে যদি ডিক্লাইনিং দিকে চলে যায় তাহলে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা যায়। হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজ করে এটাকে ব্যবহার করা যায়। এবং স্ট্যান্ডার্ডাইজটা কি, অর্থাৎ এইটা যেমন এই যে আমরা বিভিন্ন প্রোডাক্টের কথা বলিছে, মানে ফার্নিচারের কথা বলি বা আমাদের এই যে হাড়ি পাতিলের কথা বলি, তৈজসপত্রের কথা বলি, অথবা আমরা যদি গৃহসজ্জাকরণের কথা বলি, এগুলি কিন্তু
পর্যায়ক্রমে স্ট্যান্ডার্ডাইজ হতে হতে এখন এটা শেপটা চেঞ্জ হচ্ছে। আগেও কিন্তু আমাদের ওয়াল ক্লক ছিল, এখনো ওয়াল ক্লক আছে, বাট ওয়াল ক্লকের অ্যাস্থেটিকনেস এবং স্ট্যান্ডার্ডাইজেশন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিলই না, আরেকটা সময় যখন আসলো তখন এটার মধ্যে এখন অনেক রকমের শেপ দিয়ে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়। আরেকটা হতে পারে যেমন আমরা মোবাইল ফোন কথা বলি, একটা সময় ছিল যে এটা ইভেন নট ইন বাংলাদেশ, ইভেন আমি যখন নেদারল্যান্ডসে 99 সালে গেলাম তখন আমি মোবাইল ফোন যেটা কিনেছি সেটা ছিল মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি লম্বা। তার মানে এখন যেরকম সহজে আমরা পকেটে অ্যান্ড্রয়েড অথবা অন্য বাটন সেট আমরা ঢুকায় রাখতে পারি, তখন কিন্তু পকেটে ঢুকায় রাখার মতো অবস্থা ছিল না। এটা হাতে রাখতে হতো অথবা কাঁধের ব্যাগের মধ্যে রাখতে হতো। এবং এটা টিভি কথা বলতে গেলে কিন্তু সেখানে লম্বা একটা এন্টিনার মতো থাকে, ওইটা বাইর করে দিলে সাউন্ড বাংলাদেশে তখন টিভি কথা বলা যায় এবং পয়সা অনেক অনেক টাকা খরচ হতে। আমি ওখানে গিয়ে এটা কিনলাম বাংলাদেশে তখন কথা বলার জন্য। তো যাই হোক, তখনও বাংলাদেশ অবশ্য অ্যাভেলেবেল হয়নি, মানে মোবাইল ফোন এতটা অ্যাভেলেবেল হয়নি, কিছু কিছু লোকের হাতে হচ্ছে যারা ধনী ছিল। যেমন আমাদের গ্রামের বাড়িতে আমাদের পাশে আমার বড় ভাইয়ের শ্বশুরের বাসায় ছিল একটা, আর আমার ঢাকাতে আমার যেমন শ্বশুরের বাসায় ছিল। তো আমরা তখন ওই এই লম্বা সেট মোবাইলের ব্যবহার করতাম। কিন্তু এইটা এখন সেই মোবাইল সেট বড় ছোট হতে হতে মুষ্টির ভিতরে, হাতের মুষ্টির ভিতরে আমরা রাখতে পারতাম, এত ছোটটা ছিল। ওখান থেকে কিন্তু এখন আবার অ্যান্ড্রয়েড সেট হয়ে গেল। এটা কখনো ট্যাবের সাইজ, কখনো আবার ট্যাবের থেকে আবার মাঝারি, আবার আবার এটা থেকে আরেকটু ছোট সাইজ, মানে বিভিন্ন রকমের কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হলো নোকিয়ার প্রথম সেট অথবা স্যামসাং অথবা অন্য যে সমস্ত ব্র্যান্ডের যে সমস্ত সেটগুলি একসময় ছিল সেগুলি স্ট্যান্ডার্ডাইজড হয়ে কিন্তু ইভেন আমি জাপানে গিয়ে দেখলাম যে ওই যে টিপ দিলে উপরে একটা ইয়ে ক্লিক করার মতো যেরকম উপরের অংশটা যায়, অর্থাৎ স্ক্রিনটা ওখানে থাকে, নিচের অংশটার মধ্যে বাটন থাকে। আমি কবে খুব রিসেন্টলি গেছিলাম গত 2-3 বছর আগে, তখনও দেখলাম যে কিছু কিছু লোক কিন্তু সেই পুরোনো সেট ইউজ করে। তো এটার অর্থ হলো যে আসলে এই সেটগুলি স্ট্যান্ডার্ডাইজড হয়ে যাওয়ার পরও কিন্তু কেউ কেউ পুরোনো সেটটা ব্যবহার করে। এখন আমরা ডিটেলসে যাব না যে স্ট্যান্ডার্ডাইজেশন, তাইলে আমরা এখানে 3টে মেজর স্টেজ দেখছি। যে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লাইফ সাইকেলের ক্ষেত্রে there are 3 মেজর স্টেজেস। আর লোকালি যদি আমরা দেখি তাহলে সেখানে অনেকগুলি স্টেজ, যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আর্লি অ্যাডাপ্টার, তারপর হচ্ছে গ্রোথ স্টেজ, ম্যাচুরিটি স্টেজ, ডিক্লাইন এন্ড রিভাইভাল স্টেজ, এরকম বিভিন্ন রকমের স্টেজ দেখুন। এখানে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লাইফ সাইকেল যেটা আপনাদের জন্য পরীক্ষা গুরুত্বপূর্ণ, আপনারা ওইটাও দেখে নেবেন। ওইটা তো আমি আর ওখানে আলোচনায় গেলাম না, প্রোডাক্ট লাইফ সাইকেল মার্কেটিং এ গেলে বাট ইন্টারন্যাশনাল যেটা, এটার উপরে কথা বলতে চাচ্ছি। এখানে হলো নিউ ডেভেলপমেন্ট যখন হয়, এখানে 3 ধরনের দেশের কথা বলা হয়েছে, 3 রকমের কালার। এখানে ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে গ্রে কালার, আর একটা হচ্ছে রেড কালার। এখন ডেভেলপড কান্ট্রি যখন থাকে তখন এই যে নিউ প্রোডাক্ট যখন মার্কেটে আসে তখন 2টা দেশ এখানে প্রতিযোগিতায় থাকে। এখানে নিউ প্রোডাক্ট হলো যেই কান্ট্রিতে এই প্রোডাক্টটা লঞ্চ করলো, অর্থাৎ এটা যদি জার্মানিতে লঞ্চিং হয় অথবা ফ্রান্সে হয় অথবা আমেরিকায় হয়, তাহলে এইটা আস্তে আস্তে কি হয়, এইটা মানে
বিক্রয় বাড়তে থাকে। এটার বিক্রয়টা এই যে এখানে আমরা যদি দেখি বিক্রয়টা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে ম্যাচিউর স্টেজে যায়। আর ডেভেলপ কান্ট্রিতেও ঠিক তাই, এটাও এভাবে বাড়তে থাকে, হ্যাঁ, হাই ইনকাম কান্ট্রিতে, কিন্তু এটা ম্যাচিউর লেভেলে যাওয়ার আগেই আস্তে আস্তে এটা বিক্রিটা কমতে থাকে। কারণ ততক্ষণে আরেকটা নতুন প্রোডাক্ট হয়তো ওই পণ্যেরই মার্কেটে চলে আসে, তখন ডেভেলপ কান্ট্রি ওই পণ্যটার দিকে চলে যায়। যেমন বিএমডাব্লিউরই বা টয়োটারই, অথবা আমরা যদি গাড়ির কথা বলি আর কি, তাহলে দেখা গেল যে আরো অ্যাস্থেটিকনেস বা নতুন ফিচার্স নিয়ে ওটা আসছে, তখন তারা কি করে ওইটা কেনার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ে। ইভেন আই হ্যাভ সিন ইন দা ফ্রান্স, জার্মানি, দেখলাম যে তারা প্রায় মোটামুটি প্রতি বছরেই বেশিরভাগ লোকেই নতুন গাড়ি কিনে। নতুন এখানে স্টেরিও সেট আলাদা, এটা সাউন্ড সিস্টেম ভিতরে আলাদা, এখানে ক্যামেরা ফিটিংস, এটা তারপরে পেছনে কি গাড়ি আছে, এটা সেলফ কন্ট্রোল অনেক জিনিস আছে, এরকম অনেক ধরনের জিনিস তারা অ্যাড করে সেটাকে বিক্রি করে। তো তারা কি করে, তারা 1-2 বছর পরেই নতুন আর একটা গাড়ি কিনে। তার আগেরটাও কিন্তু একদম নিউ মডেল ছিল, কিন্তু তারা কিনে দুইটা কারণ। একটা কারণ হলো যে তারা নতুন একটা প্রোডাক্ট মার্কেটে আসছে, এইটার কেনার মধ্যে তার মনের ভিতরে এক ধরনের শখ থাকে এবং সে শখ পূরণ করে, প্লাস তার ইনকাম লেভেল ভালো, সে এক ধরনের আত্মতৃপ্তি লাভ করে যে আমি আই ওন দা লেটেস্ট মডেল অফ দা প্রোডাক্ট, আমি ওই প্রোডাক্টের একদম লাস্ট ভার্সনটা আমি ইউজ করছি, মানে আমি অ্যাডভান্স, আমি দেখাচ্ছি। এটা তো এরকম একটা ভাব আছে। আর একটা হলো যে আমার নিজের ভিতরেও ভালো লাগছে যে আমি এটা নতুন পণ্যটাকে ব্যবহার করছি। এই যে বিষয়টা, এটা মূলত কথাটা হচ্ছে এখানে ডেভেলপড কান্ট্রিতে তাদের প্রচুর পরিমাণে পার্সোনাল ইনকাম ট্যাক্স থাকে। এখন ইনকাম ট্যাক্সের একটা বড় অংশ যদি তারা লাঘব করতে হয়, তাহলে তাদের কনজাম্পশনটা দেখায়। তো সেখানে তো যেটাই কিনে বা যেটাই বেচা কেনা যাই কিছু হোক না কেন, সবকিছু ট্রান্সপারেন্ট, এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সে মনে করে যে 1 বছরের মাথায় তো আমি অনেক টাকা সরকারকে আমার ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হবে। 50% বা 55% ট্যাক্স থাকে, অর্থাৎ 50-র উপরে থাকে প্রায় 50 বা 52%। তো কাজেই সে সারা বছর খাওয়ার পরও কিছু টাকা আছে এরকম। একটা লোক হয়তো $1,00,000 বেতন পায়, $50,000 বেতন, তো সে ইচ্ছা করলেও তো এত টাকা মানে মদ খাইয়া বা বারে গিয়ে যত রকমের ইয়ে করুক না কেন, সব টাকা সে খরচ করতে পারে। এই সেভিংস এর একটা বিশাল অংশ কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স আকারে নিয়ে নেয়। সেখানে টু মেনটেন দা মানে ব্যালেন্স অফ দ্য সোসাইটি ইন সাচ এ হয়, যদি আমাদের দেশে সেই সিস্টেম নাই যে বড় লোকেরা বেশি কর দেবে, ইনকামওয়ালারা কম ট্যাক্স পরিমাণ কম দেবে, সেরকম। আমাদের দেশে অবশ্য ধনী লোকেরা অনেক সময় দেখা যায় যে আমাদের চেয়ে কম খায়, বাজার করে কম, এই ইভেন তারা ট্যাক্সও দেয় কম, ট্যাক্স ফাঁকিয়ে যায়, ফাঁকি দেওয়ার জন্য যত রকম ওখানে ওরা তখন মনে করে যে আমি নতুন পণ্যটা কিনবো, তারা ট্যাক্স থেকে সেখানে এক্সাম্পশন পাওয়া যায় নতুন পণ্য। সরকারও এটাকে আবার এনকারেজ করে। সরকারও চায় যে এই কন্ডিশন গাড়িটা ছেড়ে দেয়, নতুন একটা গাড়ি কিনো, তাহলে হবে কি নতুন প্রোডাকশনটা আরো বাড়বে, ইনভেস্টমেন্টটাও বাড়বে। কারণ যিনি ইনভেস্টমেন্ট করতেছে তিনি একটা গাড়ির জায়গায় 10টা গাড়ি বানাবে, কারণ সে জানে যে এটা বিক্রি হবে। সরকারও চাচ্ছে যে হ্যাঁ ইনভেস্টমেন্ট সাইকেলটা এখানে, ওই যে সার্কুলার ফ্লো অফ ইনকামের জন্য সরকারও চাইবে যে এখানে হ্যাঁ নতুন নতুন প্রোডাকশন হোক, নতুন নতুন গাড়ি বের হোক, নতুন নতুন কাস্টমার তৈরি হোক বেশি করে, তাহলে এটা ভালো। অর্থাৎ ইনডাইরেক্টলি গভর্নমেন্ট এনকারেজ দিস কাইন্ড অফ থিংস।
তো এখানে দেখা যায় তাহলে ম্যাচিউর স্টেজে এসে ডেভেলপ কান্ট্রি যেখানে আস্তে আস্তে কমে, সেখানে ইনোভেটিভ কান্ট্রি সেটা ম্যাচিউর লেভেলে যায়, ম্যাচিউর লেভেল থেকে আস্তে আস্তে এটা ডিক্লাইনের দিকে যায়, এবং ডিক্লাইনের দিকে গিয়ে এইটা স্ট্যান্ডার্ডাইজেশনে না গিয়ে এটা প্রবেশ করে কিন্তু দরিদ্র দেশগুলি। এটা তখন পুয়ার কান্ট্রিজ যেগুলি আছে এই সমস্ত কান্ট্রিতে, এই যে যেটা বললাম যে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশে, জাপানে, কোরিয়াতে নতুন যে জিনিস বের হলো, সেটা একটা পর্যায়ে তার দেশে যখন আর মানুষ কেনে না, অর্থাৎ ক্রেতার সংখ্যা একেবারে সারা দেশে মিলে 8-10 জন থাকে না, তখন এটা কি করে, বা 100 জন থাকে না, তখন এটা কি করে, এটা আস্তে আস্তে আইসা বাংলাদেশে ঢুকে। একটা কথার কথা, বাংলাদেশে, ইন্ডিয়াতে, অথবা আমাদের এই সমস্ত কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, এই ফিলিপিন্স, এই সমস্ত পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান, এই সমস্ত দেশে আইসা ঢুকে। এটার কারণটা হলো, তখন আমাদের কাছে এটা কারণ হলো যে অ্যান্ড্রয়েড সেটের যেটা অরিজিনাল, বা আইফোন সেটের যেটা অরিজিনালি নতুন মার্কেটে আসে, এটা কখনোই কিন্তু সরাসরি বাংলাদেশকে টার্গেট করে তারা প্রথমে উৎপাদন করে না, বা বাংলাদেশের মার্কেটিং তারা মানে এখানে বাজারজাত করে না। এখানকার কাস্টমার এখানে থাকে না, এখানকার এরকম কোনো কাস্টমার থাকে না। বাংলাদেশে হয়তো ওই 16-17 কোটি মানুষের মধ্যে 1-2 জন হয়তো শখ করে কিনতে পারে, কিন্তু 10 জনও পাওয়া যায় না। তার মানে হলো এই পণ্য যখন দেখা যাচ্ছে যে ওই দেশে আর বেচা কেনা হচ্ছে না, তখন সেটা বাংলাদেশে ঢুকে। এটা গাড়ির ক্ষেত্রে তাই। গাড়ি দেখা যাচ্ছে যে যেটা নতুন, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম বিএমডব্লিউ অথবা টয়োটা জাপানে যেটা মার্কেটে ছাড়লো, সেটা ওই দেশে 5 বছর 10 বছর বা 5 বছর 6 বছর ব্যবহার করার পরে এটা বাংলাদেশে এই কন্ডিশন গাড়ি হিসেবে, এবং সেটাকে কিনেই কিন্তু আমরা অনেক বাহাদুরি দেখাই যে একেবারে খুব রিসেন্ট মডেলের গাড়ি আমরা কিনেছি এবং দেখতেও খুব সুন্দর। এটা বিএমডব্লিউ গাড়ি কিন্তু বাংলাদেশে একেবারে হাতে গোনা 2-1 জন ছাড়া, ইভেন ল্যান্ড ক্রুজার বা অন্যান্য গাড়ি, যদিও বলা হয় যে এগুলি নতুন উৎপাদন হচ্ছে, কিন্তু আসলে নতুন না, এগুলি ওই দেশ থেকে 1 বছর 2 বছর ব্যবহার করে এটাকে 0 মিটারে নিয়ে আসা বাংলাদেশে এনে রিকন্ডিশন গাড়ি। অবশ্য এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো যে আমাদের দেশে সংসদ সদস্যরা আবার সরাসরি নতুন গাড়ি আমদানি করতে পারে, কারণ 300-400% যে ট্যাক্স, এটা তাদের দিতে হয় না। সুতরাং জাপানের গাড়ির দাম বা ওই সমস্ত দেশে তো গাড়ির দাম যদি ওই দামে কেনা হয়, তাহলে বাংলাদেশি টাকা যদি সেটা 75 লক্ষ বা 1 কোটি টাকা হয়, আর বাংলাদেশে যদি ট্যাক্স বসায়, তাহলে হয়তো যেটা 2.5 কোটি বা 3 কোটি হয়, 50% বেশি ট্যাক্স, অথবা সেখানে 70-75 লাখ টাকা যেটা পাওয়া যায়, 50 লাখ টাকা যেটা পাওয়া যায়, এটা বাংলাদেশে হয়তো 2.5 গুণ ট্যাক্স বসলে 2.5 কোটি টাকা লাগে। তারা কিন্তু এটা আনতে পারে। আইনে অনেক সংসদ সদস্য ইতিমধ্যে বিক্রিও করেছে বা বিক্রি করে দিয়ে, কারণ একবার সংসদ সদস্য হতে পারলে কিন্তু কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, শুধু গাড়ি বিনা শুল্কে আইনে। ইয়েস স্যার, সরকারি আপনাদের ক্ষেত্রেও কি স্যার এই ধরনের রিকন্ডিশন গাড়ি দেওয়া হয় স্যার, নাকি এগুলো স্যার ফ্রেশ স্যার? সরকারি আমলাদের ক্ষেত্রে যে লোন দেওয়া হয়, এই লোনটা কিন্তু আসলে রিকন্ডিশন গাড়ির জন্য, নতুন গাড়ি কেনার জন্য দেওয়া হয় না। এখন যে সমস্ত আমলারা নতুন গাড়ি বা খুব রিসেন্ট মডেলের গাড়ি কিনে, তারা এখানে বাড়তি টাকা নিজেদের পকেট থেকে দেয়। কিন্তু নরমালি সরকারি কোন লেভেলের আমলার জন্যই কিন্তু নতুন ব্র্যান্ডের গাড়ি সরাসরি কারখানা থেকে প্রোডাকশন হয়েছে, সেটা কিন্তু দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের জন্য কোনো এরকম গাড়ি অধিকার প্রাপ্ত হোক আর ঋণ নিয়ে কেনার সুযোগ হোক, কোনোটাই নেই। যাই হোক, এখন আমরা ওই যে সব মরা ধরা গাড়ি দেখি, তো ওটার মধ্যে ভালো একটা গাড়ি দেখলে রিকন্ডিশন মনে করি এটার মধ্যে খুব নতুন গাড়ি,
আসলে এটা নতুন গাড়ি না, যদিও আমরা ল্যান্ড ক্রুজার এটা সেটা কালার টালার দেখি, এটা রং দেখি, ওয়াশ টোয়াশ করা এখানে ব্যবহার করে। এখানে বিভিন্ন বিএমডব্লিউ এখানে বাংলাদেশে চালায়, কিন্তু সেগুলি আসলে একেবারেই নতুন ব্র্যান্ড না। সেটা যারা আনে ব্যবহার করে, এটা জানি না ওয়াশ করানোর পরে হয়তো সেটাকে ইয়ে করে, কিন্তু আই হ্যাভ ইন ডাউট। যেমন হেরিয়ারটা যেটা ব্যবহার আমি আমার 12 সালে যখন গাড়ি কিনতে গেলাম সরকারি লোনের টাকা দিয়ে, তখন আমি হেরিয়ার কিনতে গেলাম। তখন আমার দোকানদার বললো, স্যার এটা 60 লক্ষ টাকা দাম, একদম আপনি স্যার এটা নিয়ে যান, আপনি আস্তে আস্তে আপনার টাকা দিয়ে। খুব বেশি দিন চালায় নাই। ভাবলাম যে আপনি তো ওয়াশ টস করে শোরুম উঠাইছেন, এখন দেখতে তো মনে হয় নতুনের বাপ, নতুনের চেয়ে আরো সুন্দর দেখা যায়। আর ভেতরের সিট এবং যে সমস্ত ডেকোরেশন আছে সেটাও খুবই একেবারেই দেখার মতো। 60 লক্ষ টাকা দিয়ে আমাকে গভর্নমেন্ট দিয়েছে 25 লক্ষ টাকা, আমি 35 লক্ষ টাকা ঋণ নিয়ে আবার অ্যাপার্টমেন্টও কিনেছি লোন করে। তো ফ্ল্যাটও কিনেছি লোন করে, অ্যাপার্টমেন্ট তো বলা যাবে না, ফ্ল্যাট বলা যাবে। অ্যাপার্টমেন্ট পানি হলো বড় একটা বিষয়। যাই হোক, আমি বললাম যে আমি কোনো একটা সাদামাটা জীবনে অধিকারী, আমার কিছু অত ইনকাম নাই, আমাকে ওই 25 লাখ টাকার মধ্যেই আমাকে দেখতে দিতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত 25 লাখ টাকা পাইনি, আমাকে আরো 4-5 লাখ টাকা নিজে থেকে দিয়ে কিনছে। ইনফ্যাক্ট এটা শুধু সংসদ সদস্যরাই পায়। স্যার একটা শব্দ আসতেছে স্যার। এটা কেউ একজন আমাদের জেরিন আপু, আপনি কাইন্ডলি একটু মিউট করেন। একটু মিউট করতে হবে। তা এই চিত্রটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এটাকে কিভাবে আঁকছি, এটা নিজেরা একটু আইটা, কেন শুধু দেখলেই কিন্তু পরীক্ষার হলে হুবহু ইয়ে করা যাবে না, এটাকে এঁকে নিলে কিন্তু পরীক্ষার হলে আসলে এটাকে ইন্টারন্যাশনাল লাইফ সাইকেলের মডেল দেওয়া যাবে। তো আমরা যেটা বলছি, যেখানে ম্যাচিউরড স্টেজে যায় সেখানে দুইটা ঘটনা ঘটে, অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট হওয়ার পরে ইনভেন্টেড প্রথমও দুইটা ঘটনা ঘটে। এই দুইটা ঘটনা হলো ডেভেলপ কান্ট্রি আর ইনোভেটিং কান্ট্রি। সেকেন্ড স্টেজে এসে যখন ম্যাচিউর হয়, তখন ইনোভেটিং কান্ট্রিতে যখন ম্যাচিউর হয়, যেমন আমেরিকাতে এটা হলো, ওখানে ম্যাচিউর হয়ে গেল, আইফোনের কথা বলি অথবা আইপ্যাডের কথা বলি অথবা অ্যাপল ইয়ে কি বলে কম্পিউটারের কথা বলি, ওখানে কিন্তু ম্যাচিউর লেভেলে যখন চলে যায় তখন কিন্তু এটা ডেভেলপিং কান্ট্রিতে ইন করে, আর ডেভেলপ কান্ট্রি থেকে তখন এটা আস্তে আস্তে ডিক্লাইন করে এটা কিন্তু ডেভেলপ কান্ট্রি থেকে ডিক্লাইন করার পরে ওইটা দুইটা ঘটনা এখানে আবার ঘটে। কি একটা তো হলো যে এইটা ডেভেলপিং কান্ট্রিতে অর্থাৎ উন্নয়নশীল কান্ট্রিতে এটা আস্তে আস্তে আবার বিক্রি বাড়তে থাকে। অর্থাৎ আমেরিকা থেকে এখন ধরে নেওয়া যাক মালয়েশিয়াতে ঢুকলো অথবা মিডল ইস্টে ঢুকলো অথবা আমাদের এইদিকে থাইল্যান্ড বা ভিয়েতনামে ঢুকলো, তখন এদিকে আস্তে আস্তে বিক্রি বাড়তে থাকে এবং এটা কিন্তু আস্তে আস্তে আবার ম্যাচিউরড লেভেলের দিকে যেতে থাকে। এই যেটা আমরা গ্রে কালারের কথা বললাম, অর্থাৎ ডেভেলপ কান্ট্রি থেকে এদিকে আসে। আর যেটা ইনোভেটিং কান্ট্রি থেকে ডিক্লাইন হয় সেটাও কিন্তু আবার গরিব দেশের দিকে আইসা নতুন প্রোডাক্ট হিসেবে সেখানে আস্তে আস্তে এটা বাড়তে থাকে, বিক্রি বাড়তে থাকে, বিক্রি বাড়তে থাকে। আর যেটা আমরা ম্যাচিউরড লেভেল থেকে যখন ওই পণ্যটা ডেভেলপিং কান্ট্রিতে, এখানে যখন অন্য দেশ স্ট্যান্ডার্ডাইজ অর্থাৎ ডেভেলপ কান্ট্রি এবং ইনোভেটিং কান্ট্রি যখন এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে, তখন আমাদের এখানে কিন্তু বিক্রি ওই ধরনের ওই যেটা প্রথম আবিষ্কৃত হয়েছে সেটাই ম্যাচিউরড লেভেল, মানে সেখানে সর্বোচ্চ সংখ্যক লোককে সেটা ব্যবহার করে। যেমন এখন
টয়োটার কথা বলি বা বিএমডব্লিউর কথা বলি, যে যে কিছু কিছু বিএমডব্লিউ আমাদের দেশে আসছে ওই ওই কারণে। তো তার মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজ লেভেলের আগ পর্যন্ত আমরা ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি অবস্থা দেখি, এবং পরের স্টেজটুকু কিন্তু মানে মিডল ইনকাম কান্ট্রি অথবা আমরা যেটাকে বলি লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, অথবা আমরা যেটা বলি যে লো ইনকাম কান্ট্রিজ, মিডল ইনকাম বা লো ইনকাম অথবা লিস্ট ডেভেলপ কান্ট্রিতে তখন এগুলো যায়, এবং সেখানে গিয়ে কিন্তু এটা আবার অনেকদিন ঠিক। এখন ওরকম অবস্থায় কি হয়, যে দেশ এটা আবিষ্কার করলো তারা কিন্তু এটা উৎপাদন করে না, কারণ তারা জানে যে তার দেশে আর এটা বিক্রি হচ্ছে না, অন্য দেশে এটা চাহিদা আছে। তারা আর উৎপাদন না করে দুই রকম কাজ করতে পারে, একটা হলো উৎপাদন করে তারা এক্সপোর্ট করতে পারে, আর একটা হতে পারে তারা কারখানা স্থাপন করতে পারে। তখন তারা কি করে, ঠিক আছে এটা আমরা থাইল্যান্ডে অ্যাসেম্বলিং করবে, বাংলাদেশ থাইল্যান্ড থেকে আনবে, অথবা কোরিয়া টুরিয়া এই সমস্ত জায়গায়, অথবা ভিয়েতনামে, অথবা মালয়েশিয়ায়, অথবা আদার কান্ট্রি যেগুলি এই সমস্ত এরিয়াতে আছে, এই সমস্ত জায়গায় অ্যাসেম্বলিং হবে, এবং এই এশিয়ান কান্ট্রিগুলিতে বা আফ্রিকান কিছু কিছু কান্ট্রিতে এগুলি, কেনিয়া অথবা উগান্ডা, সুয়াজিল্যান্ড, এরকম কিছু কিছু দেশে তখন এগুলি তারা কি করে ওখানে মার্কেটিং করে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে তারা, আমি জাপানের যে কথা উদাহরণ দিলাম, যে সেই কিছু লোকে দেখলাম যে সেই পুরন মানে আদিকালে সেই বাটনওয়ালা মোবাইল ব্যবহার, তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এই মোবাইল কই পাও, দেশে তো এই জিনিস উৎপাদন করে না। তাহলে যে আমার দেশে তো এই কারখানা নাই, ধরো তোমার দেশে আছে, বাংলাদেশে তোমার দেশেই বানাইয়া কি করে ওখান থেকে আমার দেশে হয়তো 200 সেট বা 300 সেট বা 500 সেট বিক্রি হয়, তো বাংলাদেশ থেকে এটা আবার ফার্দার ইম্পোর্ট করে। অর্থাৎ তারা নিজেরাই এটা আবিষ্কার করছে, তারা নিজেরাই তাদের দেশে এটা বেচা কেনা করছে, তারা নিজেরাই তাদের দেশে এটা স্ট্যান্ডার্ডাইজ করছে। এখন তাদের দেশে আর এটা কেউ উৎপাদনও করে না, কেউ মানে তাদেরকে বিক্রি করার মতো দোকানে এটা ওইভাবে অ্যাভেলেবল থাকে না। তখন তারা কি করে, এই সমস্ত দেশ থেকে আবার উল্টা, যেই লোকে উৎপাদন করলো, যেই লোকে এটা বিক্রি মানে ডেভেলপ করলো, ইনভেন্ট করলো, আবিষ্কার করলো, তাদের দেশে না করে তারা বাংলাদেশ থেকে ওইটা নিয়ে ওই দেশে ব্যবহার করে। মানে যেহেতু আরো কিছু কাস্টমার আছে, তখন তাদের চাহিদা পূরণ করার জন্য তারা এইভাবে আমদানি করে ওই দেশে ওইটা ইয়ে করে, চাহিদা পূরণ করে। এরকম কিন্তু অনেক পণ্যের ক্ষেত্রে হতে পারে, অনেক পণ্যের ক্ষেত্রে হতে পারে। এটা নট অনলি ইলেকট্রনিক্স গুডস, এরকম অনেক পণ্যের ক্ষেত্রে হতে পারে। যেমন গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রেও কিন্তু অনেকটা দেখা যায় যে এরকম চেঞ্জ হচ্ছে মানুষের, বিশেষ করে ফিমেল অ্যাক্সেসরিজ গুলি, ওদের ড্রেসের যে গেট আপ মানে ডিজাইন, এগুলি কিন্তু চেঞ্জ। তো এইটা গেল আমাদের মূলত প্রোডাক্ট লাইফ সাইকেলের একটা ইয়ে। এই যে কথাগুলি বলছিলাম যে আসলে তখন কি করে, এই যে ইনোভেটিং কান্ট্রি কিছু এক্সপোর্ট তো তারা করে, পরবর্তীতে তারা আবার ইম্পোর্টও করতে হয়, কারণ তাদের দেশে তখনও কিছু লোক থেকে যায়। তারা একটা পর্যায়ে তো নতুন প্রোডাক্ট ছাড়লে এটা বিক্রি বাড়তে থাকে, বাড়তে বাড়তে তারা এটা বিদেশে এক্সপোর্ট পর্যন্ত করে, এক্সপোর্ট করে একটা পর্যায়ে তার দেশে যখন আর চাহিদা থাকে না, তখন কিছু লোকে থেকে ওই জিনিসটা ব্যবহার করে, তখন তারা উল্টা ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, এই যে আমি যে লাইফ সাইকেলটা দেখালাম, 3টা স্টেজে গিয়ে এরকম। তারপরে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, এখন তারা প্রথমেই উৎপাদন করে, কনজাম্পশন করে, প্রোডাকশনও বাড়তে থাকে, এবং তারা বিদেশ থেকে কাঁচামাল ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে সেটা উৎপাদন করে, করার পরে
তারা তাদের দেশে এটা ব্যবহার করে, আবার তারা কিন্তু একটা স্টেজে গিয়ে তার দেশে এই কনজাম্পশনটা এটা থাকে না, তখন তারা এটা এক্সপোর্ট, এটাকে এক্সপোর্ট করে কিভাবে, এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে, এটার সেইটা চেঞ্জ করে, এটাকে যেমন গাড়ির কথা বললাম যে এটা তখন আপনার দেশ ব্যবহার করে এই ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি। ডেভেলপ কান্ট্রিগুলির অবস্থা এরকম। এবার আমরা এগুলি বলে ফেলছি, সেই জন্য আর আমি যেতে চাচ্ছি না। এখন গ্লোবাল যেটা যে প্রতিদ্বন্দ্বিতামূলক কৌশলগত থিওরি, সেটাতে বলা হয় যে ফাউন্ড struggle to develop sustainable competitive advantage। যে আমরা ওই যে সেদিন দেখালাম ডেনমার্ক কি জন্য বিখ্যাত প্রোডাক্টের ক্ষেত্রে, জাপান কোনগুলি, জার্মানি কোনগুলি, এরকম কিন্তু বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করে বসে আছে। এখন এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শুধু তৈরি করে বসে থাকে না, প্রোডাক্ট লাইফ সাইকেল বা আমাদের যদি গ্লোবাল স্ট্র্যাটেজির মধ্যে আমরা যাই, তাহলে আমরা যেহেতু প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, তাহলে আমাকে টিকে থাকতে হলে অন্যের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। এখানে স্ট্রাগল বলে না, এখানে রাইভাল বলা হচ্ছে, যে প্রতিদ্বন্দ্বী। যেমন দুইজনে দৌড়াচ্ছে, দুজনের মধ্যে কিন্তু এক ধরনের টাগ অফ ওয়ার চলতেছে। এই ওয়ারটাকে কিন্তু আমরা বলি না যে দুইজনে স্ট্রাগল করতেছে, আসলে দুইজনের মধ্যে রাইভালরি, যে কে কারের পিছনে ফেলে দিয়ে সামনে আগে যাবে, ফার্স্ট প্রাইজটা কে পাবে, এরকম অনেক সময় আমরা চিন্তা করি, অথবা কে সব সময় সামনে থাকবে সেটা চেষ্টা করে। এখন এই যে সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা, এটা নিতে হলে তাহলে কি করতে হবে? এটা নিতে হলে তাকে প্রতিনিয়ত তার প্রোডাক্টটাকে ওই যে বললাম যে আইদার স্ট্যান্ডার্ডাইজ করতে হবে এবং মার্কেট ধরে রাখতে হবে। কারণ কন্টিনিউয়াস যদি একটা প্রোডাক্ট মার্কেটে একবার ছাড়ছে, যেমন ফিলিপসের যে টেলিভিশন একটা সময় ছিল বাক্সের মতো, পাওয়ার ভিশন ওরা একবার করলো, পাওয়ার ভিশন করার পরে তারা তো ওই জায়গায় থাকতো না, তাদের জায়গায় সোনি এসে ঢুকে গেল, ফ্ল্যাট টিভি, তারপরে সিঙ্গার ফ্ল্যাট টিভি নিয়ে চলে আসলো, এরকম অনেকগুলি। এবং এই ফ্ল্যাট টিভির মধ্যে কিন্তু আবার অনেক ধরনের জিনিস চেঞ্জ হচ্ছে। এটার মধ্যে ওয়াইফাই ঢোকাই দিয়ে এখন এটার মধ্যে ইউটিউব দেখা যায়, এটার মধ্যে পেন ড্রাইভ দিয়ে ছবি দেখা যায়। আগে কিন্তু আমরা এটার সাথে ওই যে ক্যাসেট দিয়ে আমরা বিভিন্ন রকমের মুভি টুভি দেখতাম, অথবা আমরা ওই যে এটাকে কি বলে ডিভিডি প্লেয়ার দেখতাম। এখন আর এখন আর এগুলি দরকার নেই। এখন কিন্তু একটা পেন ড্রাইভের মধ্যে অথবা ওয়াইফাই এর মধ্যে ঢুকে গেলে আমি এটা গুগলে সব কিছু আমি ইয়ে করতে, ইভেন ইফ আই ওয়ান্ট যে রোমে আমি থাকছি, যেমন আমি থাইল্যান্ডে ওই যে বামনগাঁও হাসপাতালে দেখলাম যে একটা মাত্র রিমোট কন্ট্রোল, এটা দিয়ে লাইট অফ করা যায়, এটা দিয়ে টিভিও চালানো যায়, এটা দিয়ে আমি নার্সকে কল দিতে পারি, এটা দিয়ে আমি আমার খাটটাকে উপরে নিচে করতে পারি, তারপরে এটা দিয়ে আমি যদি মনে করি চারটা লাইটের মধ্যে তিনটা আমি অফ করবো, একটা আমি অন রাখবো, সেটাও করতে পারি। মানে মাল্টি ফাংশন সিস্টেমটাকে এমন ভাবে কাস্টমাইজ করা হচ্ছে যে এইটা শোয়ার থেকে আর উঠার দরকার নাই। তার মানে you see how the company is coming up with the new technology to stay in a competitive advantage in a sustainable manner. তার মানে হলো ওই হাসপাতালের মানুষ কেন যাবে? বাংলাদেশের হাসপাতালের সাথে এখানেই তো অনেক পার্থক্য। এখানে তো আমরা কলিং বেল টিপে হাত ব্যথা করলেও নার্স আসে না, আর ওখানে দরকার হয় না, আমার খাটটা একটু পেছন দিয়ে উঁচু করে দিবে। হ্যাঁ, আমাদের এখানে এখনো কিন্তু হাত দিয়েই কিন্তু এটা উঁচু করে। তার মানে রুগী অথবা রুগীর একজন আত্মীয় স্বজন কাছে না থাকলে তাকে হেল্প না করলে তার পক্ষে সম্ভব।
তো ওখানে বাটন টিপলে এটা কিন্তু ইয়ে হয়ে যায়, কতটুকু উঠাবে কতটুকু নামাবে ওইটা বাটন দিয়ে ঠিক করা যায়। তো এখানে হচ্ছে যে কম্পিটিটিভনেস এন্ড বিউটি, যে হাউ আই ক্যান অ্যাডাপ্ট or develop the sustainable conditions so that other competitor cannot beat, আমাকে অন্য কোনো কম্পিটিটর যাতে বিট না করতে পারে। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ প্রোভাইডস এবিলিটি টু ডমিনেট গ্লোবাল মার্কেট। এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা যেটা আমি তৈরি করে নিলাম, এইটা গ্লোবাল মার্কেটে যাতে আমার ডমিনেশন তৈরি হয়। এখন ডমিনেশনটা যেমন আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই অরিজিনাল ব্র্যান্ডের স্যামসাং এটা ডমিনেট করছে। যাদের মোটামুটি একটু পয়সা আছে 30-35 হাজার টাকার উপরে, ওই দামে যারা সেট কিনে তাদের জন্য ভিভো বা অন্য আরো অনেকগুলি মোবাইল সেট কোম্পানি আছে, তাদের চেয়ে যদি কিনে তাহলে তার মানে স্যামসাং ইজ ডমিনেটিং দ্য মার্কেট প্লেস, ডমিনেটিং গ্লোবাল মার্কেট। ইভেন জাপানেও কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত তাদের অবস্থান, ইউরোপে তো আছে, বাংলাদেশ বা এই এশিয়া অঞ্চলে। তারপরে হচ্ছে এখানে ফোকাসটা থাকে strategic decisions firms used to compete international। এরা যদিও কোনো কোনো সময় মার্কেট তাদের লিমিটেড থাকবে, বাট তারা সবসময় খেয়াল রাখে যে ফোকাসটা তাদের থাকে যে আর কে এই মার্কেটে এই ধরনের পণ্য নিয়ে ঢুকতেছে, ইনোভেশন কারা করতেছে, বা তাদের ল্যাবরেটরিতে কোন জিনিস। ইট ইজ এ বিজনেস ইন্টেলিজেন্স বলে এটা, বিজনেস ইন্টেলিজেন্স দিয়ে তারা এটাকে মানে কাউন্টার। সো বিজনেস ইন্টেলিজেন্স ইজ অলসো ইম্পর্টেন্ট। কান্ট্রি কম্পিটিটিভনেস নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। তারপর এখানে একটু বলি কান্ট্রি কম্পিটিটিভনেস আর কান্ট্রি কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর কান্ট্রি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেটা ভিন্ন জিনিস। কান্ট্রি কম্পিটিটিভনেস অর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা রেফার্স টু দ্য productiveness of a country which is represented by its firms domestic and national productive capacity। এখানে যেটা আমরা বলছি যে আমাদের দেশে এখন দুইটা মিলে একটা হয়েছে, মানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ এন্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর&ডি সেক্টর। আমরা ডেনিমে কিন্তু বাংলাদেশ সেরা। ডেনিম যে জিন্সের প্যান্ট বা জ্যাকেট বানায়, কিছু কিছু জিনিস ফেব্রিকেশন কিছু কিছু বাংলাদেশে হয়, আবার বাহির থেকে আমরা কিছু ফেব্রিক্স নিয়ে আসি, এটা এখানে আমরা প্যান্ট শার্ট বা জ্যাকেট এগুলো তৈরি করে আমরা বিদেশে। এখানে দুইটা সুবিধা আছে, একটা হলো কম্পিটিটিভনেস আর একটা হলো কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এখানে হলো এখানে বলা হয় যে প্রোডাক্টিভনেস, মানে আমাদের দেশে আসলে অনেক বছর ধরে কিছু গার্মেন্টস কর্মী কাজ করার কারণে তাদের এফিসিয়েন্সি ডেভেলপ হচ্ছে। শুধু যে লো কস্ট তা না, এফিসিয়েন্সির কারণে আমরা বিদেশ থেকে কিছু কিছু আধুনিক মেশিনও নিয়ে আসছি, এদেরকে শিখাচ্ছি এবং আমরা এদেরকে দিয়ে আমাদের যে প্রোডাক্টিভনেসটা, আমাদের যে এফিসিয়েন্ট ক্যাপাসিটি টু প্রডিউস, এটা কিন্তু আমরা করতে সক্ষম হচ্ছি, যার কারণে আমরা ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনাল প্রোডাক্টিভনেস যেটা আমরা বলি, আমরা সেই জায়গায় কিন্তু যেতে পেরেছি। এবং যার কারণে আমরা আমাদের সাথে যারা প্রতিযোগিতা করে, চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, চায়না তো অনেক বড়, তো তাদের সাথে আমরা কম্পিটিশন করছি, সেই জায়গাটায় আমরা ভালো আছি। এরকম অন্য দেশে হয়তো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিই।
কান্ট্রি কম্পিটিটিভনেস ইজ নট এ ফিক্সড থিং, কিন্তু এটা মনে রাখতে হবে এটা কিন্তু ফিক্সড না, যে এই সমস্ত এখানে ফিক্সড না কি জন্য, কারণ আমাদের যে অ্যাডভান্টেজটা এখানে আছে, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে আমরা এটা সাস্টেনেবল কিনা। আমার যদি এই সমস্ত কর্মী এফিশিয়েন্ট বা তাদের প্রোডাকশন ক্যাপাসিটি খুব ভালো, তারা লার্নিং কার্ভের দিক থেকে হোক অথবা তাদের স্কিল এফিসিয়েন্সির কারণে হোক, তারা যদি ভালো করতে পারে, কিন্তু এটার অর্থ এই নয় যে তাদের পরে অটোমেটিক্যালি যারা আসবে তারাও এরকম ভালো হয়ে যাবে, না, নাও হতে পারে। সব লেবার মার্কেটে সব লেবারই একই ইয়ে হবে, এটা তো হিউম্যান বিং। বলা যায় না যে মিস্টার এক্স যেরকম ক্যাপাসিটি সম্পন্ন ছিল, তারপরে ওয়াই আসবে, ওয়াইও সে একই রকম হবে, এরকম মনে করার কোনো কারণ নেই। ইট টেকস টাইম টু বিল্ড দ্য এফিশিয়েন্ট ওয়ার্কার। সো এটা ফিক্সড থিং না, কাজেই এখানে এটাকে নার্সিং করতে হবে, এটাকে এই কম্পিটিটিভনেস ধরে রাখার জন্য প্ল্যান থাকতে হবে, স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে। এখানে জাস্ট সেকেন্ড থার্ড প্যারাগ্রাফে কথা বলা আছে, the rule of human school resources has become increasingly important as primary determinant of the industry and country competitiveness. এটা আমি বললাম। এখন আমাদের একটা বড় সমস্যা এখানে আছে, এটা যদিও আমাদের উৎপাদন ব্যবসায়ীরা বা রপ্তানিকারকরা প্লাস পলিসি মেকাররা এখনো বুঝতে পারছে না। আমার কাছে কিন্তু একটু ভয়ের কারণে মনে হয়, আমি জানি না, actually there is no set policy from the side of the private sector and from the side of the public sector. আমরা আসলে এই যে লোকগুলিকে এখন আমরা গত 20 বছর ধরে কাজ করতে তাদের ম্যাচিউর লেভেল চলে আসছে, এফিসিয়েন্সি লেভেল এখন ভালো আসছে, আমরা ভালো অবস্থানে চলে গেছি, দেশে রপ্তানি করছি, এদেরকে আমরা মোটামুটি বেতনও বাড়ায় দিচ্ছি, চলছে। তারপরের প্রজন্ম যারা আসবে, এই যে অশিক্ষিত গার্মেন্টস এর মেয়েরা বা ছেলেরা, তারা কিন্তু লেখাপড়া জানে না, বাট তারা কিন্তু দেখতেই বলতে পারে যে এটা এই মাপে, এটা এইটুকু হবে, এটা এরকম হবে। তারা কাজ করতে লার্নিং বাই ডুইং, যেটা বলি এক্সপেরিয়েন্স গেইন করে, সেটা কিন্তু অনেক সময় অটোমেটিক্যালি তাদের পরের প্রজন্মের কাছে তারা জন্মগতভাবে সেটা লাভ করে না, তাদেরকেও কিন্তু এভাবে লার্নিং বাই ডুইং শিখে আসতে। এখন সেই জায়গায় কিন্তু আমাদের আসলে প্ল্যানিংটা করতে হবে, যেটা বললাম যে বেসরকারি খাতেও দুর্বল, সরকারি খাতেও দুর্বল। কারণ হলো তাদের পরে যারা আসবে তাদেরকে যে আরো বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আরো নতুন নতুন ডিজাইন তৈরি করে মার্কেটে ছেড়ে দিয়ে সেটাকে টিকে রাখতে হবে। সেটার জন্য আমাদের ট্রেনিং ইনস্টিটিউট বলি, একাডেমিক ইনস্টিটিউট বলি, এবং তাদের যে ফিজিক্যাল ফিটনেস, যেটা আমরা বলি শারীরিক সক্ষমতা, এই তিনটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ শারীরিকভাবে দক্ষ হতে হলে তাকে কিন্তু সেই পরিমাণে খাবার দাবার, তার যেই ফিজিক্যাল যে সমস্ত হ্যাজার্ডস গুলি আছে, সেগুলি থেকে তাদেরকে আগে থেকেই ওই রকম একটা ইয়ে করতে হবে। যেমন আর্মি, পুলিশ অথবা বিডিআর, বিশেষ করে আর্মিদের তো একেবারে বাছাই করে নেয়, কোনো কম্প্রোমাইজ করে না। তার মানে সব সোলজার যখন একসাথে দাঁড়ায় তখন মনে হয় সবার একই হাইট, আবার কি সুন্দর প্যারেড করছে, কি সুন্দর তারা সমস্ত ডিসপ্লে করছে,
অনেকটা পুলিশও তাই, পুলিশে যদিও একটু এদিক সেদিক হয়, কারণ হলো সেখানে হয়তো সবসময় সব জিনিস ভ্যালি করা হয় সম্ভব হয় না। বিজিবি আবার মাঝামাঝি আর একটা বিজিবি যেটা আমরা বলি, বিজিবিতেও কিন্তু মোটামুটি দেখে দেখে না, স্লিম লম্বা হাইট এরকম ফিজিক্যাল স্ট্রেংথ এরকম এ দেখে তৈরি করা হয়। কিন্তু রিক্রুটমেন্টের আগ পর্যন্ত বা গার্মেন্টস এর কর্মীদেরকে ওই কাজে অথবা কোনো কারখানার কর্মীদেরকে ওই কাজে নেওয়ার আগ পর্যন্ত যে কাজটা, এই কাজটা কিন্তু বেসরকারি পর্যায়েও সেরকম উদ্যোগের অভাব আছে, সরকারি পর্যায়ে উদ্যোগের অভাব আছে। যে আমরা যাদেরকে ওই জায়গায় ঢুকাবো, আমার যদি এভারেজ হাইট কত, আমার যদি পরিসংখ্যান না থাকে, এভারেজ সুস্থ লোকের সংখ্যা কত ওই বয়সে, এদের তথ্য না থাকে, তাহলে কিন্তু আমি ওই জায়গায় এফিশিয়েন্ট স্কিল রিসোর্স আমি সেখানে সাপ্লাই দিতে পারবো না। অথবা এদের মধ্যে থেকে যদি বেশিরভাগ লোক বিদেশে চলে যায়, তাহলে কিন্তু আমার দেশ হওয়ার সংখ্যা হবে। আমি যেটা লক্ষ্য করেছি, আমি কেন বলেছি, আমার দেশে যে কারখানা যে সমস্ত লোকজন চাকরি করে, তাদের ছেলে মেয়েরা কিন্তু আবার ঘুরে ফিরে তারাও কিন্তু ওই লাইনে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব রেয়ার কেসে বিয়ে হয়। যেটা হয় সেটা হলো যে তার যে ইনকাম, তার যে পরিশ্রম, তারপরের সন্তান সম্পর্কে ছেলে মেয়ে যারা আসবে, সে তাদেরকে ওইভাবে খাওয়াইয়া পড়াইয়া শারীরিকভাবে সক্ষম ভাবে তৈরি করা, এটা কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে। এটা রাষ্ট্র করে না, বেসরকারি পর্যায়ে সেটা কিন্তু করার দরকার। এটা না হলে কিন্তু কোনো কান্ট্রি আসলে কম্পিটিটিভ ব্যাচের মধ্যে থাকতে পারে না। যেমন ফিলিপিন্স এর কথা বলি, থাইল্যান্ডের কথা বলি, তারপরে ইভেন আমরা ভিয়েতনামের কথা বলি, অথবা লাওস, কম্বোডিয়া, অথবা আমাদের এই যে পাকিস্তানের কথা বলি, এই সমস্ত দেশগুলি থেকে কিন্তু তারা কি করে, ইন্ডিয়ার কথা বলি, তারা তাদের দেশ থেকে লোকজনদেরকে আগে থেকে ট্রেনিং করা, আগে থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখায়, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখায়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখায়, তারপর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখায়, তারপর তাদেরকে বিভিন্ন ইনস্টিটিউটে হাতে কলমে ওই দেশ থেকে মেশিনপত্র নিয়ে আসে, সেটাকে খুলে খুলে আবার এটাকে লাগায়। অথবা কনস্ট্রাকশন ওয়ার্ক করতে হলে কি কি ধরনের মেজারমেন্ট করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে মেশরম্যান হিসেবে কাজ করতে হবে, কিভাবে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে হবে, তাদেরকে ওইগুলি একদম হ্যান্ডস অন ট্রেনিং দিয়ে শিখাইয়া তারপরে তাদেরকে তৈরি করে রাখে, যাতে করে ওই দেশ থেকে যখনই ডিমান্ড আসবে, এখান থেকে তাদেরকে করা যাবে। তার মানে এই যে রিসোর্স, যেটা এই রিসোর্সটা কিন্তু রাষ্ট্র এবং প্রাইভেট সেক্টর উভয়কে দায়িত্ব নিয়ে তৈরি করতে হবে, তাহলে কান্ট্রি কম্পিটিটিভনেস থাকে না। কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে তাতে কি, আমার দেশের লেবারের দাম কম, লেবারের মজুরি কম, এইটা থাকলে তো হবে না। লেবার যদি 10 জন লেবার যদি কাজ করে, আর অন্য দেশে একজন লেবার যদি 5 জন লেবারের সমান কাজ করে, তাহলে আমি একজনের তো নেব, কারণ আমি 5 জন নিয়ে ওই ম্যানেজমেন্টের হ্যাসেলের মধ্যে পড়তে যাবো কেন 5 জনকে নিয়ে আমি অ্যাকোমোডেশন থেকে শুরু করে নানান রকম সমস্যা, আমি একজনকে নেবো, একজনকে পয়সা বেশি দিব, একজনের কাছ থেকে বেশি। সুতরাং যেখানে হিউম্যান রিলেটেড এখন পর্যন্ত স্কিলের প্রয়োজন আছে, সেখানে কিন্তু কম্পিটিটিভনেসের ক্ষেত্রে শুধু কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেখলে হবে না, কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাও তৈরি। এটা হচ্ছে আমাদের মোটামুটি। এই স্লাইডটাও কি কি কোনো সমস্যা আছে? অনেক আছে নাকি? আমরা জি স্যার। কি এই স্লাইডটা আছে? না স্যার, এই স্লাইডগুলো আমাদের কাছে নাই। এই স্লাইডটাও নাই না? না স্যার। তাহলে এটা আমি দিয়ে দেব। আর একটা হলো আলোচনা করেছি কিনা কর্পোরেট ফাইন্যান্সের কথা, এটা একটু আলাপ করে নেই, খুব 7-8 মিনিটে বলা যাবে। এটা হলো আসলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা
কর্পোরেট ফাইন্যান্সের আসলে আমরা অ্যাসেট ফাইন্যান্সিং এবং লিকুইডিটি নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। তারপরে আমরা আবার ন্যাশনাল কিছু ইস্যু নিয়ে পরে কথা বলবো। এখন কর্পোরেট ফাইন্যান্সিংটা আসলে বলতে আমরা বুঝি যে বড় বড় কোম্পানিগুলি বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি অথবা দেশের ভিতরে যে জয়েন্ট স্টক কোম্পানিগুলি কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করে, ফাইন্যান্সিংটা কিভাবে করে। এখানে আমরা কর্পোরেট সিকিউরিটিস বলে একটা কথা শুনি, সিকিউরিটি মার্কেট বা স্টক মার্কেট। স্টক মার্কেটে মোটামুটি বেচা কেনা হয় কমন শেয়ার বা কমন স্টক। প্রেফারেন্স শেয়ারটাও বিক্রি হয় বা এটা অনেক সময় এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ওইভাবে ফলাও করে এটার উপরে কোনো ইয়ে করে না, কারণ এটা হলো যে একটা নির্দিষ্ট লভ্যাংশের ভিত্তিতে যেহেতু বেচা কেনা হয়, সেই কারণে এটা নিয়ে এত একটা লিমিটেড লোকের কাছে লিমিটেড মানে ট্রানজাকশনটা হয় বা হ্যান্ড ওভার হয় লিমিটেড লোকের ভিতরে। কর্পোরেট বন্ড বা ডেট যেটা আমরা বলি, এটা কেউ কেউ কর্পোরেট বন্ডও বলে, অর্থাৎ ঋণপত্র, এটাও আমাদের দেশে হয়। এটার ব্যবসাও কেউ কেউ করে, এটাও কিন্তু লিমিটেড লোকের মধ্যে। আবার কনভার্টিবল সিকিউরিটি, যেটা মানে আমরা যদি কর্পোরেট বন্ড কি আমরা পেপার স্টক অথবা পেপার স্টক কর্পোরেট বন্ডে আমরা কনভার্ট করতে চাই, তাহলে সেটাও সম্ভব। মূলত আমাদের দেশে যেটা হয় যে একটা ফাইন্যান্সিয়াল মার্কেটের বড় জায়গা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তো স্টক এক্সচেঞ্জ দুটো, একটা হলো ঢাকাতে আর একটা হলো চট্টগ্রাম। এই মার্কেট দুটোতেই কমন স্টক বা কমন শেয়ার বেচা কেনা হয় বেশি, অন্যগুলিও কম বেশি হয়। অন্যগুলি আবার একেবারে স্টক এক্সচেঞ্জে হয় এরকম না, এটা আউট অফ দ্য স্টক এক্সচেঞ্জের মধ্যে বেচা কেনা। এখন এই যে জয়েন্ট স্টক কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি আমরা যাদেরকে বলি, অথবা আমরা যেটা কর্পোরেট বিজনেস বলি, এই সমস্ত প্রতিষ্ঠানের আসলে ফাইন্যান্সিং এর বড় সুযোগ হচ্ছে শেয়ার বিক্রি করে টাকা জনগণ থেকে না। এবং সেখানে আমরা জানি যে শেয়ারের টাকা হলো আসলে তার যে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। যেমন একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল এবং অথরাইজড ক্যাপিটাল। যে কোম্পানি রেজিস্ট্রেশন হলো, সে কোম্পানির মূলধন হলো